আমরা ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের বেথুন কলেজিয়েট স্কুল এই স্কুলটা সলভ করব। দেখো কিরম লাগে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে আসছি আজকে প্রথম প্রশ্নে। আর যে সকল ছাত্রছাত্রী বা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে প্রথম প্রশ্নে। সমতল আয়নায় লম্বভাবে আপাতিত কোনো আলোকরশ্মির আপাতন কোণ কত হবে? মনে রাখতে হবে এটা সবসময়, এটা অপশান দেওয়া আছে 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি। সমতল আয়নায় লম্বভাবে আপাতিত মানে এর মধ্যে কোনো কোণই তৈরি হবে না, অর্থাৎ কোণটা হবে 0 ডিগ্রি। কারণ মনে রাখতে হবে যখন লম্বভাবে থাকবে তখন ওই অভিলম্ব বরাবর রশ্মিটা পড়বে, অভিলম্ব বরাবর রশ্মিটা পড়া মানে কোনো কোণই সৃষ্টি হবে না, তাহলে অপশান বি হবে 0 ডিগ্রি। তারপরে আলোকউৎস বড় হলে কি হবে? প্রচ্ছায়া হবে, উপচ্ছায়া প্রচ্ছায়া দুটোই কোনোটি নয়। তাহলে মনে রাখতে হবে সেটা হলো আলোকউৎস বড় হলে দুটোই হবে, প্রচ্ছায়া উপচ্ছায়া দুটোই। একটি ধাতব দণ্ড এটি চুম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে, তাহলে এতে প্রমাণ হয় যে দণ্ডটি এটি চুম্বক। এখানে অপশান দেওয়া আছে লোহা, অপশান বি তামা, অপশান সি চুম্বক, অপশান ডি কোনোটি নয়, তাহলে এটা হবে চুম্বক হবে। ধাতব পদার্থ তড়িতের অপশান এ কুপরিবাহী, অপশান বি সুপরিবাহী, অপশান সি অর্ধপরিবাহী, অপশান ডি অতিপরিবাহী, তাহলে এটা হবে অপশান এ হবে, অপশান বি হবে ধাতব পরিবাহী তড়িতের সুপরিবাহী। পাঁচেরটা বলা আছে অপ্রচলিত শক্তির উদাহরণ রাসায়নিক শক্তি, জোয়ার ভাটা শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, তাহলে অপশান বি হবে, এটা হলো জোয়ার ভাটা শক্তি। তারপরে 2-এর 1-এরটা সূচিচিত্র ক্যামেরায় বস্তুর এটা প্রতিকৃতি, মনে রাখবে প্রতিবিম্ব নয়, প্রতিকৃতি গঠিত হয়। সুচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয়। জ্যামিতিক দৈর্ঘ্যের সম্পর্ক কি? এটা আমরা আগেও শিখেছিলাম, আবার দেখে নাও। মনে রাখবে যে এটা আমরা আগের ক্লাসও জেনেছিলাম, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে কি হবে? চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। যে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি উদাহরণ কি? তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি উদাহরণ কি? আমরা বলবো বৈদ্যুতিক বাল্ব বলবো, এটা বলবো বৈদ্যুতিক বাল্ব। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? বান্ধব শক্তির প্রয়োজনীয়তা এখানে মনে রাখতে হবে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত এবং পরিবেশ দূষণ ঘটায়। অন্যদিকে পরিবেশ বান্ধব শক্তির ভাণ্ডার অফুরন্ত, এটা পরিবেশ দূষণ ঘটায় না। তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য আমরা পরিবেশ বান্ধব যে উৎসগুলো আমরা বেশি বেশি ব্যবহার করতে হবে বা আমাদের বেশি বেশি ব্যবহার করতে হবে। তাহলে মানে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, পরিবেশ দূষণ ঘটায়, কিন্তু পরিবেশ বান্ধব শক্তির ভাণ্ডার অফুরন্ত, এটা পরিবেশ দূষণ ঘটায় না। তাই ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলো ব্যবহার করতে হবে। 3-এরটা আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। তাহলে আলোর প্রতিসরণ, তাহলে এখানে একটা রশ্মি আসছে পিকিউ রশ্মি, কিউআর পথে গেছে, আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, আর এবি হলো বিভেদ তল। তাহলে এই ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিসরণ বলবো। তাহলে আলোকরশ্মি এক সমসত্ব মাধ্যম থেকে অন্য সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে
দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। আলোর এই ঘটনাকে আমরা কি বলবো? প্রতিসরণ বলবো। তাহলে আলোকরশ্মি এক সমসত্ব মাধ্যম থেকে অন্য সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। তাহলে আলোর এই ঘটনাকে আমরা কি বলবো? প্রতিসরণ বলবো। তাহলে এখানে দেখা যাচ্ছে পিকিউ একটা রশ্মি, পিকিউটা হলো অবশ্যই আপাতিত রশ্মি। কিউআরটা আমরা কি বলবো? প্রতিসৃত রশ্মি। কিউআর প্রতিসৃত রশ্মি। আর এখানে এসকিউটা হলো আমরা কি বলবো? অভিলম্ব বলবো। এসকিউ হলো অভিলম্ব। তাহলে আপাতন কোণকে আমরা আই দ্বারা, প্রতিসরণ কোণকে আর দ্বারা সূচিত করব। আপাতন কোণ বলতে এইটা আমরা আপাতন কোণ বলছি, আর এটা প্রতিসরণ কোণ। তাহলে আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর বিভেদ তল এইটা। তাহলে প্রতিসরণ কাকে বলে শেখা হলো, ব্যাখ্যাটা শেখা হলো। আমরা চলে আসব যে 4-1টায় প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লিখতে বলছে। তাহলে প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য। 1 নম্বর হলো প্রাকৃতিক চুম্বক এর যে আকৃতি হলো নির্দিষ্ট নয়। তাহলে বিভিন্ন আকৃতি কিন্তু আমরা প্রাকৃতিক চুম্বক পাবো, কিন্তু কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট। আমরা যে আকৃতি তৈরি করতে চাই তাহলে সে আকৃতি তৈরি করা যাবে, কিন্তু প্রাকৃতিক চুম্বকের সেটা সম্ভব নয়। তাহলে প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট মানে অর্থাৎ প্রয়োজন অনুসারে আমরা যে কোনো আকারের চুম্বক তৈরি করতে পারি। তারপর হলো প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্বটা স্থায়ী, এটা হলো কৃত্রিম চুম্বকের চুম্বকত্বটা কি বলবো? অস্থায়ী। প্রাকৃতিক চুম্বকের ব্যবহারটা অত্যন্ত কম, মানে সীমিত। কৃত্রিম চুম্বকের ব্যবহারটা আমরা কি বলবো? ব্যাপক বলবো। তাহলে 3টে পার্থক্য, এর মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে ফেলবে। তারপরের প্রশ্নটা আছে চুম্বক অক্ষ কাকে বলে। তাহলে এটা হলো এটা চুম্বক, এটা এন এস চুম্বকের মেরু। তাহলে চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে, তাহলে এই যে কাল্পনিক এখানে দুটো যদি আমি এরকম যোগ করা হয়, চুম্বকের দুই মেরু সংযোগকারী এই দুটো মেরু আছে যে কাল্পনিক যে সরলরেখাকে আমরা কি বলবো? চুম্বক অক্ষ বলবো। তাহলে চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে আমরা কি বলবো? চুম্বক অক্ষ বলবো। তারপরে আমরা চলে আসবো তড়িৎ চুম্বক কি, এর শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। তাহলে তড়িৎ চুম্বক কি, এর শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। তড়িৎ চুম্বক, দেখো এটা আগের ক্লাসে আমাদের হয়েছে, অর্থাৎ বেলুরঘাট হাই স্কুলে আমরা এটা করেছি। তবু আবার দেখে নাও যে তড়িৎ চুম্বক জিনিসটা কি। তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে, মানে কাঁচা লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে আমরা কি বলবো? তড়িৎ চুম্বক বলবো। তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, তার উপায়টা কি? একটা 1 নম্বর পয়েন্ট হলো যে পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো প্রবাহ মাত্রা বৃদ্ধি করতে হবে। তাহলে পাক সংখ্যা বৃদ্ধি করলে শক্তি বাড়বে, আর প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে শক্তি বাড়বে। সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা এবং লিখতে বলছে, এবং দুটি অপ্রচলিত শক্তি উৎসের উল্লেখ করতে বলছে। তাহলে সৌরশক্তি ব্যবহারের সুবিধা, এটা হলো 1 নম্বর হলো এটা নবীকরণযোগ্য এবং দূষণহীন। এটা নবীকরণযোগ্য এবং দূষণহীন। 2 নম্বর হবে উৎপাদন ব্যয় কম। 3 নম্বর হলো এর উপকরণ এবং ব্যবস্থাগুলির অল্প জায়গাতে বসানো হয়। তাহলে এটা হলো নবীকরণযোগ্য, দূষণহীন, ব্যয়টা কম, আর অল্প জায়গাতে কিন্তু বসানো যায়, এটাই সুবিধা। তারপরেরটা হলো দুটি প্রচলিত উৎসের উদাহরণ বলতে বলছে, সেটা আমরা কি বলবো? কয়লা এবং খনিজ তেল। সায়েন্সের পোর্শনটা করব। তাহলে মূলের ডগায় টুপির মতো অংশকে আমরা কি বলবো? মূলত্র। মূলের ডগায় টুপির মতো অংশকে আমরা কি বলবো? মূলত্র বলবো।
ওআরএস, ওআরএস মানে এর একটা পুরো অর্থ আছে, ওরাল 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 রিহাইড্রেশন সলিউশন। তাহলে ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা কিন্তু ওআরএস এর পুরো অর্থ। চীনাবাদাম ফুলে কি ধরনের পরাগযোগ হয়, সেটা মনে রাখতে হবে, স্বপরাগযোগ। কি পরাগযোগ, এটা মনে রাখতে হবে, স্বপরাগযোগ। স্বপরাগযোগ, চীনাবাদাম ফুলে এটা স্বপরাগযোগ ঘটে। জেকবসন অর্গ্যান কোন প্রাণীর দিয়ে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে, সাপ। এটা কোথায়, সাপের। মিদভেদী মিদবর্তী অঙ্কুরোদ্গমে পার্থক্য বলতে বলছে যে মানে বীজতক ফাটিয়ে মাটি ভেদ করে ওপরে ওঠে, আর এখানে হলো যে মাটির নিচে অবস্থান করে। তাহলে মিদভেদীর ক্ষেত্রে আমরা বীজতক ফাটিয়ে মাটির ওপরে উঠছে বীজপত্রটা, আর মিদবর্তীর ক্ষেত্রে আমরা কি বলবো, সেটা বীজপত্র সর্বদা মাটির ভেতরে অবস্থান করে। আর মিদভেদী অঙ্কুরোদ্গমটা যেটা লক্ষ্য করা যায় সেটা হলো কুমড়ো, তেঁতুল, এগুলোতে ঘটবে। কুমড়ো, তেঁতুল এদের মধ্যে মিদভেদী অঙ্কুরোদ্গম ঘটবে। আর মিদবর্তী হলো মটর, ছোলা, আম, এদের ক্ষেত্রে মিদবর্তী অঙ্কুরোদ্গম ঘটবে। তাহলে আজকে আমরা এই ক্লাসটা পুরো করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এবং তোমরা আরও কোন ধরনের ভিডিও বেশি বেশি চাও অবশ্যই তোমরা বলবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেল লিঙ্কটা, এই যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।